সকালবেলায় এক মগ পানি মুখের মধ্যে ঢেলে দিয়ে আকাশকে ওঠানো হয়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে আকাশের ভাবি এই কাজটা করেছে। ভাবি, তোমার কি কাজটা করা ঠিক হয়েছে? কোনটা ঠিক আর কোনটা ঠিক না তা আমি এখন তোর কাছ থেকে শিখতে যাব না। আপনি এভাবে কেন কথা বলছেন? তোর মতো বেকার বাদাইম্মার সাথে আর কিভাবে কথা বলবো আমি? কথাগুলো শুনে আকাশ ওর মাকে ডাকতে থাকে। মা, মা, ও মা, কোথায় তুমি? আকাশকে এভাবে ডাকতে দেখে উনি দৌড়ে আসে। কি হয়েছে আকাশ, এভাবে ডাকছিস কেন? দেখো না আম্মু, ভাবি সকাল সকাল কি শুরু করে দিয়েছে। বৌমা, তুমি এগুলো কেন করলে? দেখুন মা, আপনার বড় ছেলে অফিসে যাবে, বাসায় কোনো বাজার নেই, ওকে তো খেতে দিতে হবে, সেজন্য আমি এসেছি ওকে ডাকতে, কিন্তু ও ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। এতবার ডাকলাম তাও উঠলো না, সেই জন্য আমি পানি মেরেছি। এখন ওকে বলুন বাজার করে নিয়ে আসতে। এদিকে বাসায় চেঁচামেচি শুনে আকাশের বাবা আসে ওই রুমে। তখন উনি জিজ্ঞেস করাতে সাথী ওনাকেও সেম কথা বলে। সবটা শোনার পরে, তাই বলে তুমি এভাবে পানি মারবে? এখন বাজে 6টা, এত তাড়াতাড়ি তো বাজারে কিছুই উঠবে না। কে বলেছে তোমাকে? তাছাড়া বৌমা যা করেছে ঠিক করেছে। সংসারে কোনো কাজ তো করে না, তারপর এভাবে শুয়ে শুয়ে খাচ্ছে, তো সেজন্য ওর কোনো গায়ে লাগছে না। বড় ছেলেটা কত পরিশ্রম করে, আরও সারাক্ষণ ঘুমাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবে। বাসায় তো ওর কোনো কাজও নেই, সেজন্য বাজারে ওকেই যেতে হবে। আমি তো এটা বলিনি। ও বাজারে যাবে না, সবে মাত্র 6টা, এখনো দোকানে খুলেনি। তার উপর সাথী ওর মুখের মধ্যে পানি ঢেলে দেয়। এখন বিছানা যে ভিজে গেল, এটা পরিষ্কার করবে কে এখন? কি আর করবে, পানি তো ভাবি ঢেলেছে, সেজন্য ভাবিকেই পরিষ্কার করতে হবে। আমার কি ঠেকা পড়ছে? সংসারে আমার জামাই খাটবে, আবার আমিও এরকম চাকরের মতো খাটবো? এটা তো মেনে নিতে পারবো না। বৌমা, তুমি এসব কি বলছো? বৌমা তো ঠিকই বলেছে। আবিরের টাকায় বর্তমানে আমাদের এই সংসার চলে। তাছাড়া আমি পেনশনে যা পাই তা দিয়ে তো মোটামুটি কিছুটা হয়ে যায়। কিন্তু আবির চাকরি করে বলেই তো আমাদের সংসার এখনো চলতেছে। বুঝতে পেরেছি তোমাদের কথাগুলো। তা আম্মু, তোমাকে আর কথা বলে অপমানিত হতে হবে না। আমাকে দাও, বাজার আমিই নিয়ে আসতেছি। বৌমা, কি কি লাগবে ওকে লিখে দাও, সবকিছু ও নিয়ে আসবে সেগুলো। জি বাবা, দিচ্ছি। তার আগে ওকে বলুন এগুলা ছাদে দিয়ে আসতে। আকাশ, এগুলো ছাদে দিয়ে আয় তাহলে। যাচ্ছি আমি। বিছানায় থাকা যা কিছু আছে সবটা নিয়ে চলে আসে ছাদে। সেখানে সবটা শুকাতে দিয়ে চলে আসে রুমে। ওখানে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। বাজারে এসে বাজার করতে থাকে। বাজার থেকে 7টার ভেতরে বাসায় আসে। তখন দেখে সবাই আবারও ঘুমায় পড়েছে। সেজন্য বাজারগুলো রান্নাঘরে রেখে দিয়ে ড্রয়িং রুমের সোফায় আবারও ঘুমায় পড়ে। এদিকে 9টা বাজে। ঘড়ির অ্যালার্মে সাথের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে রান্নাঘরে। এসে নাস্তা বানাতে থাকে। ততক্ষণে আকাশের মাও এসে নাস্তা বানাতে থাকে। অন্যদিকে আপির ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিচে নামে। এসে খাবার টেবিলে বসে পড়ে। সাথী, এই সাথী, এভাবে ডাকছো কেন? আরে আমার নাস্তা দিবে তো, আমাকে তো খেয়ে অফিসে যেতে হবে। 5টা মিনিট অপেক্ষা করো, আমি নাস্তা ততক্ষণে বানিয়ে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তা আকাশ সোফায় কেন ঘুমাচ্ছে? সকালে ভোরে বাজার করে এনেছে তো, সেজন্য আবার ঘুমাচ্ছে। তোমার আশকারা পেয়ে আজকে ওর এই রকম অবস্থা। সারাদিন শুধু ঘুম আর আড্ডা দেওয়া ছাড়া এর বাইরে তো আর কোনো কাজ নেই ওর। সংসারের হালটা তো ধরতে পারে, আমি একা একা কাজ করে আর কতকাল এইভাবে হাল ধরবো। খাওয়ার সময় এভাবে চেঁচামেচি করতে হবে না, তুই খেয়ে নে তো। ঠিক কথা বললেই সমস্যা। কিছুক্ষণের মধ্যে খাবার খেয়ে আপির তো চলে যায় অফিসে। কিছুক্ষণের মধ্যে সাথে নাস্তা তৈরি করে নেয় 3জনের জন্য। যদিও সেটা আকাশের মা জানতো না। আকাশ ঘুমাচ্ছে বলে ওকে আর উঠায়নি ঘুম থেকে। সেজন্য ওনারা খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে সকাল 11টায় কারো ফোনে আকাশের ঘুম ভাঙে। তাকিয়ে দেখে ইরা কল করেছে। সেজন্য কল রিসিভ করে, তুমি এত সকাল সকাল কল করেছো কেন? তোমার কাছে 11টা সকাল মনে হচ্ছে? আরে কি হয়েছে বলবে তো? আজকে যে তোমার 10টার দিকে দেখা করার কথা ছিল, সেটা তো ভুলেই গিয়েছো। বিশ্বাস করো, আমার মনে ছিল না। তাছাড়া মনে থাকবে কি করে বলো? আমাকে সকালে বাজার করতে হয়েছে, সেজন্য ওখান থেকে এসে যে ঘুমিয়েছি আর মনে ছিল না।
তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। তুমি কি চলে এসেছো? তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে অপেক্ষা করব? আচ্ছা, বিকালে দেখা করবো তাহলে। সুযোগ যদি পাই জানাবো তোমাকে। ঠিক আছে। কথা শেষ করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখে নাস্তা নেই, সেজন্য ওর মায়ের কাছে আসে। মা, ও মা, কি হয়েছে বলবি তো? আমার নাস্তা কই? টেবিলেই তো রাখা আছে। টেবিলে তো কোনো কিছুই নেই। কিছু নেই মানে? তোর জন্য কি তাহলে বৌমা নাস্তা বানায়নি? ভাবিকে জিজ্ঞেস করে দেখো একবার। ঠিক আছে, চল আমার সাথে। এরপর মাকে নিয়ে ভাবির কাছে। বৌমা, বৌমা, জি মা বলুন। আকাশের জন্য কি নাস্তা রাখুনি? মা সত্যি আমি ভুলে গিয়েছিলাম, ওকে বলুন বাইরে থেকে কিছু খেয়ে নিতে। তুমি কি সত্যি ভুলে গেলে নাকি ইচ্ছে করে বানাওনি? ইচ্ছে করে কেন বানাবো না বলুন, ও তো আমার দেবরই হয়। এরপর থেকে যেন এমন ভুল না হয়। জি মা, তাই হবে। ভাবির সাথে কথা বলে মা নিচে এসে আকাশকে ফ্রিজ থেকে কিছু কলা আর পাউরুটি বের করে দেয়। আকাশ সেগুলো খেতে থাকে। মা, আমি একটু বের হলাম, ফিরতে আমার লেট হবে। ফিরতে লেট হবে মানে? কোথায় যাবি তুই? একটু আড্ডা দিতে যাব। এর বাইরে বন্ধুদের সাথে কথা বলে দেখি কোনো রকম কাজ বা টিউশনি পাই কিনা। এভাবে আর কত বসে বসে খাবো বলো? আমি বসে বসে খাচ্ছি বলে বাবি আমার সাথে এরকম ব্যবহার করে। ভাইয়াও এ নিয়ে কিছু বলে না। বাবার কথা তো বাদই দিলাম আমি। ওদের কথায় কিছু মনে করিস না তুই। তাছাড়া আমি যতদিন আছি ততদিন তোর কোনো কিছুর অভাব আমি রাখবো না। এই নে 100 টাকা, এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিস। আমি চেষ্টা করব এমন কিছু করার যেন বাকিরা পরে আমাকে নিয়ে গর্ব করে। আচ্ছা, এখন যা তাহলে। এইদিকে দুপুর 12:30 বাজে। সাথী এখনও ঘুমাচ্ছে। দুপুরের খাবার যে রান্না করতে হবে সেটা তো মনে হয় ভুলেই গেছে। সেজন্য আকাশের মা নিচে নেমে রান্নাঘরে এসে রান্না করতে থাকে। একটাই সাথী নিচে এসে রান্নার কাজে সাহায্য করতে থাকে। অন্যদিকে আকাশ ভার্সিটির মাঠে এসে বসে আছে। দুই পাশে দুই বন্ধু বসে আছে। কি রে, মন খারাপ কেন তোর? চুপ করে আছিস কেন? কিছু তো বল। বেকার জীবনে কতটা যে অভিশাপ সেটা তো জানিসই। পরিবারে কি আবার ঝামেলা হয়েছে? সেটা তো প্রতিদিনই হয়। কি করব সেটাই বুঝে আসতেছে না। একটা কাজ কর, বিদেশ চলে যা। বিদেশে যে যাব এত টাকা তো কেউ দিবে না। তাহলে দেশেই কিছু একটা কর। কিছু করার জন্য তো টাকা লাগবে। তাছাড়া আব্বুর পেনশনের টাকা আছে 500 লাখের মতো। বাবা প্রতি মাসে 10,000 টাকা করে তুলে সংসারে দেয়, আর ভাইয়া দেয় 15,000-এর মতো। আমি তো কিছুই দেই না। বাবাকে যতই বলি না কেন, বাবা আমাকে 1 টাকাও দিবে না। তাহলে আন্টিকে বল, দেখ উনি কোনো সাহায্য করে কিনা। মায়ের থেকে তো কোনো টাকাও নেই যে উনি দিবে। তাহলে এখন কি করবি ভাবছিস? ওটাই তো মাথায় আসতেছে না বর্তমানে। আমার মনে হয় তুই ইরার বাবার সাথে একটা কথা বল। তোর কি মাথা ঠিক আছে? আমি কি করলাম? ইরার বাবা কি আমার আর ইরার ব্যাপারটা কি জানে নাকি যে আমি ওনাকে বলবো? তাছাড়া এরকমভাবে যদি যাই ওনার সামনে, উনি লাথি মেরে আমাকে বের করে দিবে। আকাশ কিন্তু ঠিকই বলেছে। তাহলে ওকে টাকা দিবে কে বলতো? তাছাড়া আমাদের অবস্থাও তো তেমন ভালো না। আমরা নিজেরাই তো নিজেদের বাবা ভাই টাকা খেয়ে থাকি। আকাশকে যে সাহায্য করব সেইটাও তো কোনোভাবে সম্ভব হচ্ছে না। বন্ধু, এখন তাহলে কি করবি? সেটাই তো চিন্তার বিষয়। কি করব না করব কিছুই তো আমার মাথায় আসতেছে না। এভাবে ওরা আলাপ করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো বাসায় চলে আসে। এদিকে আকাশ চলে আসে ইরার কাছে। পার্কে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরা আসে, তবে মুখে রয়েছে রাগী রাগী ভাব। সামনে এসেই আকাশের কলার চেপে ধরে। ওই শয়তান, সকালে কেন আসিসনি? আরে সকালে বাজার করে আমি শুয়ে পড়েছিলাম, সেজন্য সময়ের দিকে খেয়াল করিনি। তা এখন যে এসেছো, দুপুরে খেয়েছো? আমার কাছে তো টাকা নেই। তো আমাকে আগে বললে তো কিছু টাকা নিয়ে তারপর আমি বের হতাম। এখন তো আমার কাছে আছেই মাত্র 100 টাকা। এর ভিতরে যাওয়ার ভাড়া, এর বাহিরে বড়জোর দুজন মিলে বাদাম খেতে পারবো। ওইটুকুতেই পেট ভরে যাবে। কি বলো এসব? সামান্য বাদামে পেট ভরে যাবে? পরিবার প্রতিদিন এত অপমান করে, যদি সে অপমান আমি সহ্য করতে পারি তাহলে ওটার কাছে এটা তো কিছুই না। আমারও যে অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। চিন্তা কেন হবে? আমি বড় হচ্ছি তো, আমার জন্য তো বাবা ছেলে দেখা শুরু করবে। তুমি যদি এখনো কোনো কিছু না করে উঠতে পারো তাহলে তো আমার বাবা তোমার হাতে আমাকে কখনো তুলে দিবে না।
কিন্তু তুমি তো জানো আমার পরিবারের অবস্থা। এরকম অবস্থায় আমি তো কোনো কিছু করে উঠতে পারছি না। তুমি লোন নিয়ে বিদেশে চলে যাও। কিন্তু আমি যদি বিদেশ চলে যাই, তাহলে তোমার বাবা তোমাকে তো বিয়ে দিয়ে দিবে অন্য কারোর সাথে। তখন আমার আর বিদেশে যাওয়ার মানে তো কিছুই থাকবে না। তুমি কোনো চিন্তা করো না। তুমি বিদেশে একবার চলে গেলে আমি যে কোনোভাবে বাবাকে বলে আমার বিয়েটা আটকাতে পারবো। তাছাড়া আমাকে বাবা বড় জোর আর 1.5 বছর রাখবে, এরপর বিয়ে দিবেই। কেননা 1.5 বছর পরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তখনই বাবা ছেলে দেখা শুরু করবে, বা এর আগেও দেখা শুরু করতে পারে। আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আমার যে সব কিছু এলোমেলো লাগতেছে একদম। যা করার তোমাকেই তাড়াতাড়ি করতে হবে। আমি তাহলে বাসায় যাই এখন। ঠিক আছে, যাও তাহলে। দুজনে দুই দিকে চলে যায়। অন্যদিকে বাসায় ফিরতেই আগের মতো বাবা ভাই ভাবির বকবকানি তো আছেই। এতক্ষণে নবাবজাদার আসার সময় হলো। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আমি কি করলাম? তোকে যে বললাম তোর ভাবিকে নিয়ে ওর বাবার বাড়িতে দিয়ে আসার জন্য। তো কি হয়েছে? এখনো তো যাওয়া যাবে। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াতে পারিস ঠিকই। আবির, আমি তাহলে রেডি হয়ে আসবো? তুমি রেডি হয়ে আসো, ততক্ষণে আকাশ তুই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যে সাথী আর আকাশ দুজনেই রেডি হয়ে নিচে নামে। এরপর সাথীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তো কেউ কারোর সাথে তেমন কোনো কথাও বলেনি। কয়েক ঘন্টা পরে ওরা সাথীর বাবার বাড়ির সামনে এসে থামে। সাথী নেমে যাওয়ার পরে, তোমাকে আর ভিতরে আসতে হবে না, এই গাড়িতে করে ফিরে যাও। ঠিক আছে ভাবি। ভাড়া আমি দিয়ে দিচ্ছি। ভাড়া দিয়ে সাথী তো চলে যায়। এদিকে আকাশ পথে আসার সময় একটা লোককে দেখতে পায় রাস্তায় পড়ে আছে। সেজন্য ওনাকে নিয়ে গাড়িতে ওঠায় আর চলে আসে হসপিটালে। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পরে লোকটার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আঙ্কেল, আপনি এখন হসপিটালে আছেন? তুমি কি আমাকে বাঁচিয়েছো? বাঁচানোর মালিক তো মহান আল্লাহ তাআলা। আমি তো শুধু আপনাকে এখানে নিয়ে এসেছি। তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তুমি থাকো কোথায়? এরপর আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, তাহলে তুমি পুরো বেকার, তাই তো? জি আঙ্কেল, এই কারণে পুরো পরিবারের কাছে অনেক অপমানিত হতে হয়। আচ্ছা, তুমি তাহলে আমার এই কার্ডটা রাখো। কখনো যদি তোমার সুযোগ হয় আমার সাথে এসে দেখা করে নিও। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনি একা একা যেতে পারবেন তো? আমি যেতে পারবো। কয়েক ঘন্টার রেস্ট নিলেই আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। আচ্ছা আঙ্কেল, চলি তাহলে আমি। হ্যাঁ, এসো তাহলে। এদিকে হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত 11টা বাজে। বাসায় তখন সবাই খাবার খাচ্ছিল। কলিং বেলে চাপ দিতেই আবির এসে দরজা খুলে দেয়। এতক্ষণে আসার সময় হলো তোর? কিছু কাজ ছিল আমার। তোর মতন বেকার ছেলের আবার কিসের কাজ থাকতে পারে বলতো? আমার জুতোগুলো নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম তুই আসলে তোকে বাজারে পাঠাবো জুতোগুলো পলিশ করে নিয়ে আসার জন্য, কিন্তু তুই এমন একটা সময় আসলি। আচ্ছা যাক গিয়ে, সকালে উঠে জুতো পালিশ করে নিয়ে আসবি। আবির, তোর জুতো তুই অফিসে যাবার সময় পালিশ করে নিলেই তো হয়ে যায়। তুমি আর ওকে এত লাই দিও না। বড় ভাইয়ের জুতো পালিশ করে এনে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? ও অফিসে তো যাবেই, তখনই পালিশ করে নিলে কি এমন ক্ষতি হয়? আমি বুঝি না, সংসারের জন্য আমি এত কিছু করি অথচ আমার কোনো দামই নেই। আবির, তুই কোনো চিন্তা করিস না। সকালে আকাশ তোর জুতো পালিশ করে নিয়ে আসবে। তুই এখন খেয়ে ঘুমাতে যা। আবির কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসে। আকাশের বাবাও চলে যায়। শুধু আকাশের মা আর আকাশ বসে আছে। মা, সত্যি করে বলো তো, আমি কি তোমাদের সন্তান? এসব কি ধরনের কথাবার্তা আকাশ? তাহলে তুমি ছাড়া এই বাসার কেউই আমার সাথে কেন সুন্দর ব্যবহার করে না? কি করবি বল? তুই যে এখনো বেকার, সেজন্য ওরা কেউ তোর কোনো কথা শুনবে না। আমার কাছে তেমন কোনো টাকা নেই যে তোকে দিয়ে কোনো ব্যবসা লাগিয়ে দিব। থাক মা, আমার ভাগ্যে যা আছে তা দিয়ে আমার হয়ে যাবে। সকালবেলায় আকাশের বাবা রুমে এসে আকাশকে ঘুম থেকে ওঠায়। বাবা, এত সকাল সকাল আমাকে ঘুম থেকে ওঠানোর মানে কি? বাজারে এসে আবিরের জুতো যে তোকে পালিশ করিয়ে আনার জন্য বলেছিলাম, সেটা কেন করলি না? মা তো ভাইকে বলেছে অফিসে যাওয়ার সময় করিয়ে নেওয়ার জন্য। তোকে আমি যা বলেছি তাই কর। এক্ষুনি বাজারে যা আর জুতো ঠিক করে আন, নয়তো তোর খাওয়া আজকের জন্য বন্ধ থাকবে।
এইদিকে কথাগুলো তো আকাশের তেমন একটা গায়ে লাগে না, কেননা গত 2 বছর ধরে এই কথাগুলো শুনে আসতেছে। পড়াশোনা শেষ করে চাকরির জন্য যেখানে ইন্টারভিউ দিচ্ছে সেখানে ঘুষের জন্য চাকরি হচ্ছে না, পরিবার তো টাকা দেবে না, সেজন্য চাকরিও হচ্ছে না। চাকরি হচ্ছে না বলে এইভাবে প্রতিনিয়ত কথা শুনেই যাচ্ছে। সেজন্য জুতো নিয়ে বেরিয়ে পড়ে বাজারে, জুতো ঠিক করে আবারও চলে আসে। তখন দেখে আবির নাস্তা করতেছে। এতক্ষণ লাগে তোর আসতে? সে কখন পাঠালাম তোকে, আর একটু হলে তো ওর অফিসও মিস হয়ে যেত। কি করব, মুচি তো আসেনি, সেজন্য অপেক্ষা করতে হয়েছে। আকাশ হাত ধুই আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে আসে। ততক্ষণে আবির নাস্তা করে জুতো পরে বেরিয়ে পড়ে। এরপর আকাশ নাস্তা করে নেয়। কিছুদিন পরে আকাশ, তোর ভাবিকে নিয়ে আসবো ওর বাবার বাড়ি থেকে। কখন যেতে হবে? এই তো বিকালে গেলেই হবে। ঠিক আছে, যাব। এইদিকে ওর ভাইয়ের থেকে টাকা নিয়ে নেয় ভাড়ার জন্য। দুপুরে আসে ইরার সাথে দেখা করার জন্য। তুমি কিছু ভেবেছো? ভাবতেছি দেশে কিছু একটা করব, নয়তো আমি দেশের বাইরে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু একটা চাকরি জোগাড় করতে পারলেই হয়ে যাবে। তারপর আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। ঠিক আছে, আমাকে এখন উঠতে হবে। এত তাড়াতাড়ি তুমি চলে যাবে? যেতে হবে, কেননা বাবাকে আনতে হবে। তোমার ভাবি তো আমাকে একটুও দেখতে পারে না। কিন্তু কি করব, ওনাকে নেওয়ার জন্য না এলে রাতে তো অনেক কথা শুনিয়ে দিবে আমাকে। ঠিক আছে, যেও তাহলে। আর শোনো, আমার পরীক্ষা কয়েকটা মাস পরে। তাহলে পড়াশোনায় মনোযোগ দাও। দিব কিভাবে বলো? তোমার কোনো গতি না হওয়া পর্যন্ত আমার যে কোনো দিকেই কোনো শান্তি হবে না। চিন্তা করো না, আল্লাহ চাইলে দেখবে খুব তাড়াতাড়ি কিছু একটা হবে আমার। পড়াশোনা তো করতেই হবে, সেজন্য বেশি বাহিরে বের হতে পারবো না। যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে কল দিয়ে দেখা করার জন্য বলিও। আচ্ছা, জানাবো। তাহলে আমি এখন চলি। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো করে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ ওর ভাবির বাসায় আসে, কিন্তু ওখানে আকাশকে কোনো কিছুই খেতে দেওয়া হয়নি, কেননা সাথেই আকাশকে গেটের সামনেই দাঁড় করিয়ে রেখেছে। সেজন্য কোনো কিছু খাওয়ার হলো না। কিছুটা সময় পরে সাথী নিচে নেমে এলো। কিরে, গাড়ি কই? আপনি কখন নিচে নামবেন তা তো জানি না আমি, সেজন্য গাড়ি থামিয়ে রাখলে তো ওনাকে আমার অতিরিক্ত টাকা দিতে হবে। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে গাড়ি ডেকে আন। ঠিক আছে, যাচ্ছি। রাস্তা থেকে বের হয়ে একটা গাড়ি ডেকে আনে। এরপর ওই গাড়িতে চলে চলে আসে বাড়িতে। সাথী তো হেঁটে বাসার ভেতরে চলে যায়, কিন্তু লাগেজটা আকাশকেই যে ভেতরে নিয়ে যেতে হবে সেটাও জানে, তাই কিছু না বলে লাগেজ নিয়ে চলে আসে। রাতের বেলায় পরিবারের সবাই একসাথে খেতে বসে। তখন মা, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি আকাশে রোজগার করতে বলুন, নয়তো ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলুন। বৌমা, এসব কি বলছো? আকাশ এই বাড়ির ছেলে, ওকে তুমি এভাবে বের হয়ে যেতে বলতে পারো না। আবির, তুই চুপ করে আছিস কেন? মা, সাথে তো ঠিকই বলেছি। ওগো, তুমি চুপ করে আছো কেন? আমরা তিনজনেই এই সিদ্ধান্ত নিয়েছি, আকাশ যদি এই বাসায় থাকতে হয় ওকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে। যদি তা নাই পারে তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়ি ছেড়ে ও যাবে কোথায়? আকাশ কোথায় যাবে বা না যাবে তা আমি জানি না, তবে ও যদি এখানে থাকতে হয় তাহলে ওকে 10,000 টাকা করে দিয়ে এই বাসায় থাকতে হবে। বাবা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি তোমাদের আপন সন্তান না। কেন মনে হচ্ছে না? কোনো বাবা নিজের আপন সন্তানের সাথে এরকম আচরণ করতে পারে না। কোনো ছেলে তোর মতো নিজের বাবা বড় ভাইয়ের উপর বসে বসে খায় না। কি শুরু করলে তোমরা? ছেলেটাকে একটু খেতে তো দিবে। থাক মা, আমার খাওয়া লাগবে না, আমি রুমে গেলাম। চোখের পানি ফেলতে ফেলতে রুমে চলে আসে, কিন্তু এই চোখের পানি দেখে কেউ কোনো কথাই বলেনি, সবাই চুপ করে আছে। রাতে আকাশের মা আকাশের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আকাশ সে খাবার খায়নি, সেজন্য উনি চলে আসে। রাতে আকাশ ওর সব কিছু গুছিয়ে রাখে। ভোরবেলায় ওর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাবুর বাসার দিকে। বাবু নিচে এসে আকাশকে ওঠায় বাসায়। এরপর ওরা রুমে আসে। কিরে, তুই ব্যাগ নিয়ে? আকাশ এরপর সবটা বলতে থাকে বাবুকে। বাবু সবটা শুনে, তুই তো জানিস তোকে আমি 2-3 দিনের বেশি রাখতে পারবো না এখানে। আমি একটা ব্যবস্থা করে নিব এর ভিতরে।
সকালে আকাশ ওই লোকটার দেওয়া কার্ড হাতে নেয়, ওই ঠিকানায় এসে ওনার সাথে দেখা করে। শেষমেশ তুমি এসেছো তাহলে। জি আসতে হলো, কিন্তু আপনার এটা কিসের অফিস? আমি এখান থেকে বিভিন্ন দেশে লোক পাঠাই, তা তুমি হঠাৎ কি মনে করে? আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, শোনো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে নাই পারি, কিন্তু তোমাকে একটা অফার দিতে পারি। কী রকম অফার? আমি তোমাকে 3 বছরের জন্য লন্ডনে পাঠাতে পারি, তবে তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে আমি তোমার থেকে কোনো টাকা নিব না, একদম ফ্রিতে সব কিছু করে দেব। কিন্তু এই 3 বছরে আমি ওখানে কি করব? এই 3 বছরে তুমি মিনিমাম 60 লক্ষ টাকা রোজগার করতে পারবে। একটা ফ্যাক্টরিতে কাজ করবে, দৈনিক 15 ঘন্টা করে ডিউটি। এখন তোমার কাছে সবটা যদি রাজি থাকো, আমি তোমাকে 10 দিনের ভেতরেই পাঠিয়ে দেব। কিন্তু কোন বয় বা বুঝতেই তো পারছেন। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার বিনিময়ে তোমার জন্য এই সামান্য একটা কাজ করব না, তা কী করে হয়? আচ্ছা, আমি পাসপোর্ট কালকে নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে কিন্তু 1 টাকা খরচ করতে হবে না। ধন্যবাদ স্যার। ওখান থেকে এসে বাবু আর সাকিলকে সবটা বলে। ওরাও শুনে খুশি হয়। পরের দিন পাসপোর্ট এনে দিয়ে যায়। তুমি তাহলে তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি 7 দিনের ভেতরে চেষ্টা করব তোমার বাকি টিকিট করার জন্য। আচ্ছা চলি তাহলে। ওখান থেকে ফিরে ইরাকে কল দিয়ে দেখা করার জন্য বলে। আচমকা দেখা করতে বলাতে ইরা চলে আসে। কি হয়েছে বলো? আমি 10 দিনের ভিতরে দেশের বাইরে চলে যাচ্ছি। দেশের বাইরে যাচ্ছ মানে? তোমার পরিবার কি টাকা দিচ্ছে যাওয়ার জন্য? ওনারা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ ওই রাতে ঘটে যাওয়া কথাগুলোও বলতে থাকে। তারপর ওই লোকটার ব্যাপারেও সবটা বলে। সবটা শুনে, লোকটা তোমাকে ফাঁসাবে না তো? আমি লোকটাকে বাঁচিয়েছি, যদি এর বিনিময়ে লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো আমার কিছু করার নেই। তাছাড়া আমি চলে আসলাম লন্ডনে, এরপর তোমার সাথে তো যোগাযোগ হবেই। যখন তোমার পরিবার তোমার বিয়ের কথা উঠাবে তখন তুমি আমার কথা বলিও ওনাদের। তারপর দরকার হলে আমি নিজে ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তাই করব। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তো? আবার অন্য কারো হয়ে যাবে না তো? অন্য কারো হওয়ার ইচ্ছা থাকলে তোমার কাছে এতগুলো বছর পড়ে থাকতাম না। আচ্ছা, আমি তাহলে চলি এখন। ঠিক আছে, যাও সাবধানে। 7 দিন পরে আকাশের টিকিট হয়ে যায়। এয়ারপোর্টে ওই লোকটা আকাশকে নিয়ে এসেছে। সাথে বাবু আর সাকিল ছিল। তবে ইরা আসেনি, কেননা আকাশ আগেই ইরার সাথে দেখা করে নিয়েছে। কেননা ইরা এখানে আসলে অনেক কান্না করবে, সেজন্য এখানে আর আসতে বলেনি ইরাকে। অনেকটা সময়ের পর বিদায় নিয়ে চলে যায়। একটা দিন পরে চলে আসে লন্ডনে। ওখানে এসে ইরাকে কল দিয়ে জানায়, সাথে বাবু, সাকিল আর ওই লোকটাকেও কল দিয়ে জানায়। উনি সবটা শুনে, তোমাকে আমি যে খামটা দিয়েছি ওখানে ঠিকানাটা আছে, সাথে একটা চিঠি। তুমি ওখানে এসে মালিকের কাছে সবটা দিয়ে দিও, বাকিটা উনি দেখে নেবে। জি, তাই করব। পরের দিন ওই ঠিকানায় যায়। তারপর লোকটা যেমন যেমন বলেছে তেমনটাই করে। ওই মালিক সবটা পড়ে আকাশের বেতন ঠিক করে, যা বাংলাদেশের টাকায় হিসেব করলে 2,20,000 টাকা করে পড়ে। ওই দিন সবটা করে চলে আসে ওখান থেকে। 2 দিন পরে কোম্পানিতে জয়েন করে কাজ করতে থাকে। ডিউটি শেষ করে রাতে ইরার সাথে কথা বলতে থাকে। এভাবে যেতে যেতে 1 মাস পার হয়ে যায়। ইরা আর আকাশের প্রেম ভালোই যেতে থাকে। অন্যদিকে, আচ্ছা, আকাশের কোনো খোঁজ নিয়েছো তোমরা? ওর খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তুমি বাবা হয়ে এরকমটা বলতে পারলে? পেরেছি। ওর মতো আকাইম্মা ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ জানে আমার ছেলেটা কি করছে, কোথায় আছে। এত দরদ হলে কল দিয়ে কথা বলো। ফোন তো বন্ধ পাচ্ছি। দেখুন, হয়তো লজ্জায় ফোন বন্ধ করে রেখেছে। তুমি চুপ করো, তোমার জন্যই আজকে আমার ছেলের এরকম অবস্থা হয়েছে। দেখুন মা, দোষ আমাকে দিবেন না, আমি তেমন কিছু করিনি। তাহলে কে করেছে? দিনের পর দিন ছেলেটার উপরে কত অত্যাচার আর কত কথা শোনাতে, সেসব কথা তো নাই বললাম। দেখুন, এই সংসারে আপনার ছেলে আর বাবার টাকা দিয়ে সংসারটা চালায়। তাছাড়া আমার স্বামীর টাকায় একটা লোক বসে বসে খাবে, কোনো কাজ কাম করবে না, সেটা আমি মেনে নিব? বৌমা তো ঠিকই বলেছে। আকাশকে লেখাপড়া শিখিয়েছি, তারপরও যদি চাকরির ব্যবস্থা না করতে পারে তাহলে আর কি করব আমরা? চাকরি তো অনেক জায়গায় পেয়েছিল, কিন্তু ঘুষ ছাড়া চাকরি দিবে না।
তাহলে এখন তুমি ভেবে দেখো দোষটা কার? নিজের জমানো টাকা এভাবে আমি খরচ করতে পারবো না। মা, তুমি এমন কেন করছো বলো তো? আকাশ সেখানে যাওয়ার, ও যদি কখনো ফিরে আসে তাহলে সেটা তখন ভেবে দেখা যাবে। আমিও সেটাই বলি। এভাবে একটা বছর চলে আসে। তখন ইরার বাবা মা ইরাকে ডেকে বলে, ইরা, তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা বাবা? তোর ফাইনাল পরীক্ষা কবে? এই তো আপু, আর 3 মাস বাকি আছে। এটা বলার জন্য কি আমাকে রেখেছো? আচ্ছা শোন, তোকে আর একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, আমাকে ভার্সিটিতে যেতে হবে। শোন, আমরা তোর জন্য ছেলে দেখা শুরু করব কি? আমার তো পরীক্ষা এখনো শেষ হয়নি। তাছাড়া তোমাদের সাথে আমার আগেই কথা হয়েছে, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাকে বিয়ের কোনো কথা কিন্তু বলতে পারবে না। বললেই তো বিয়ে হয়ে যায় না। এখন থেকে দেখা শুরু করলে মোটামুটি 2 মাস তো লেগেই যাবে ভালো ছেলে খুঁজে পেতে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। সে তখন থেকে তো জিজ্ঞাসা করেই যাচ্ছ। এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। ঠিক আছে, বলো। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? দেখ, একটা মানুষের পছন্দ থাকতেই পারে। দেখা যাবে তোকে জিজ্ঞাসা না করে তোর জন্য ছেলে দেখলাম, তখন তোরও ভালো লাগলো না, সেজন্য আগেই জিজ্ঞেস করে নিলাম। যদি তোর পছন্দ থাকে তাহলে আমরা ওর পরিবারের সাথে কথা বলবো। যদি পছন্দের কেউ না থাকে তাহলে আমরা অন্যদিকে ছেলে দেখা শুরু করব। এখন ডিসিশন তোর কাছে। আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তা ছেলেটার নাম কি, থাকে কোথায়, পরিচয় তো বল। ইরা এবার ওর পরিবারকে সবটা বলতে থাকে। সবটা জানার পরে ছেলের পরিবার রাজি হবে তো? ও তো ওর পরিবারের সাথে কথা বলে না, শুধু আমাকে বলেছে দেশে এসে ওর মাকে ওই বাসা থেকে নিয়ে আসবে। তাছাড়া আকাশ বলেছে এই দিকটায় একটা ফ্ল্যাট দেখার জন্য ও কিনবে। ফ্ল্যাট দেখতে হবে না, তুই আকাশকে বলিস ও ওর মাকে নিয়ে চাইলে আমাদের বাসায় থাকতে পারবে। তাছাড়া আমরা 2 জন, আর তুই ছাড়া তো কেউ নেই। ঠিক আছে, আমি রাতে ওর সাথে কথা বলে নিব। তা ও আসতে আর কত বছর লাগবে? এই তো 1.5 বছর। তাহলে আর তোর জন্য ছেলে দেখলাম না। কথাটা শুনে ইরা ওর বাবা মাকে জড়িয়ে ধরে। রাতে আকাশ কল দেয়, তবে ইরা আজকে শাড়ি পরেছে, সেজন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, আজকে শাড়ি কেন? দেখো তো আমাকে বউ বউ লাগছে কিনা। অনেক কিউট লাগতেছে তোমাকে। তাই এবার এই শাড়ি পরার রহস্য তো বলো। লজ্জা করছে আমার। বাহ, এইটুকুতে এত লজ্জা? এরপর যা বলবো এতে তো আরও লজ্জা পাবে। আচ্ছা শোনো, বাবা মা হঠাৎ করে বলেছে আমার জন্য ছেলে দেখবে। পরে আমার পছন্দের কেউ আছে কিনা জানতে চেয়েছিল। আমি তোমার কথা বলেছি, বাবা মা রাজি হয়েছে, সেই জন্য এখন আমার কোনো ভয় নেই। তাছাড়া বাবা মা এটাও বলেছে তোমাকে আলাদা করে ফ্ল্যাট দেখতে হবে না, তুমি দেশে এসে সরাসরি তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে, তোমার মা আমার সাথে আমাদের বাসায় থাকবে। কি বলো, এত কিছু করে শেষমেশ গরজামে থাকবো? থাকতে হবে, সেজন্য আর কোনো কথা না। তোমার মায়ের নাম্বারটা দাও আমাকে, আমি ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, পাঠিয়ে দিব নাম্বার। কিছুক্ষণের ভিতরে নাম্বার পাঠিয়ে দেয়। 2 দিন পরে ইরা ওই নাম্বারে কল দেয়। হ্যালো, কে বলছে? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুমি কেমন আছো? তোমাকে তো ঠিক চিনলাম না। জি আন্টি, আমাকে চিনবেন না, তবে আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু আমি তোমাকে ঠিকভাবে চিনি না, তোমার সাথে দেখা করাটা কি ঠিক হবে? যদি দেখা করেন তাহলে আমি আকাশের খোঁজ আপনাকে দেব। তুমি জানো আমার আকাশ কোথায় আছে? জানি, আমি চাইলে ওর সাথে আপনার কথা বলিয়ে দিতে পারি। আমাকে কোথায় আসতে হবে বলো, আমি চলে আসবো। তাহলে একটা ঠিকানা নোট করেন। উনি ঠিকানা নোট করে পরে ইরা ওনাকে বলতে থাকে তখন আসতে হবে। 2 দিন পরে আকাশের মা আসে একটা ঠিকানায়। এদিকে ইরা আগেই বসে আছে ওই জায়গায়। আন্টি, আপনি কি আকাশের আম্মু? হ্যাঁ, কিন্তু তুমি জানো কি করে? আন্টি, আমি ইরা, আপনার সাথে আমার ফোনে কথা হতো। আমার আকাশ কোথায় আর তুমি আকাশকে চিনো কি করে? আন্টি, আমি আর আকাশ 4 বছর ধরে রিলেশনে আছি। আকাশ তো আমাকে এই ব্যাপারে কোনো কিচ্ছু বলেনি। আসলে আন্টি, পরিবারে আপনি ছাড়া অন্য কেউই আকাশকে গুরুত্ব দিত না, সেজন্য আকাশ আমার কথা আপনাদের বলেনি। কিন্তু আমাকে তো বলতে পারতো। আন্টি, আকাশ আপনার কথা সব সময় বলে আমাকে, কিন্তু কি করবে বলেন,
আপনি আমাদের কথা জানার পরও আপনার পরিবারের বাকি সদস্য ওনারা তো জানার পরে আরও ঝামেলা করবে, সেজন্য আমি ওকে চুপ করে থাকতে বলেছি। তুমি দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর বাবা ভাই ভাবি ওরা তো। এখন আর ওদের ভয় পাবার কোনো কারণ নেই। কেন, কি হয়েছে? আকাশ কোথায়? আকাশ দেশের বাইরে আছে 2 বছর ধরে। কি, ও দেশের বাহিরে? আর আমাকে একবারও বলেনি? আসলে ও ইচ্ছে করে যোগাযোগ করতে চায়নি, যোগাযোগ করলে হয়তো বাকিরাও কিছু জেনে যাবে। ভেবেছিল বিদেশ থেকে এসে আপনাকে সারপ্রাইজ দেবে, মানে আপনাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। তোমাদের বাসায় কেন? আসলে আকাশ ওই বাড়িতে আর ফিরে যাবে না, শুধু আপনাকে নেওয়ার জন্য ওই বাসায় যাবে, তারপর আপনাকে নিয়ে আমাদের বাসায় আসবে। নিজের পরিবার ছেড়ে আমি আসবো কি করে? আপনার ছেলের সাথে আমার বিয়ে হলে তখন আমিও তো আপনার পরিবারে একজন হব, তখন তো থাকতেই পারবেন। আচ্ছা, আকাশের সাথে আমার কথা বলিয়ে দাও। এখানে না, আমার সাথে আমার বাসায় চলুন, ওখানে কল দিয়ে কথা বলিয়ে দিব। এখানে বললে সমস্যা কি? আসলে আকাশ আপনার জন্য কিছু দিয়েছে, ও চাচ্ছে এটা পরে আপনি ওর সামনে আসেন। তাছাড়া এখন কল দিলে আপনি ওকে দেখতে পেয়ে কান্না করে দিবেন, সেজন্য বলছি বাসায় আসার জন্য। তাছাড়া পার্কে কান্না করলে অনেকে অনেক কিছু ভেবে নেবে। ঠিক আছে, চলো তাহলে। এরপরে ইরা গাড়িতে বসায়, তারপর নিজে ড্রাইভ করে ওনাকে নিয়ে চলে আসে ওদের বাসায়। ইরাদের বাসায়ও মোটামুটি বড়ই আছে। আকাশের মা বাসা দেখে অবাক হয়, কেননা আকাশের অবস্থা দেখেও ইরা ওকে ভালোবেসেছে এটা ভেবে। ভেতরে আসতেই তেমন কেউ ছিল না, কেননা ইরার বাবা মা দুজনেই বাহিরে ছিল। চলুন আন্টি আমার রুমে। তোমার বাবা মা, ওনাদের তো দেখছি না। মা বাবা বাহিরে গেছে, 2টার দিকে চলে আসবে, আমার রুমে আসুন। আকাশের মা রুমে এসে দেখে আকাশ আর ইরার একসাথে ছবি দেয়ালে টাঙানো আছে। ওটা দেখেই ওনার চোখে পানি চলে আসে। আন্টি এগুলো পরে নিন। কি আছে এখানে? এখানে একটা নেকলেস, 2টা কানের দুল আছে, যা আকাশ আমাকে বলেছে আপনার জন্য যেন কিনে রাখি। আমি পছন্দ করে কিনে এনেছি, এখন এগুলো পরিয়ে দিচ্ছি, তারপর আমি আকাশকে কল দিলে আপনারা দুজনে কথা বলতে থাকেন। ও এত টাকা পেল কি করে? বাকি কাহিনী আকাশের থেকে জেনে নেবেন, আমি ততক্ষণে আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এরপর গহনাগুলো পরিয়ে দেয়, তারপর ইরা আকাশকে কল দেয়। আকাশকে দেখে ওর মা তো কান্না করতে থাকে। এখন ওর মায়ের চোখে কান্না দেখে আকাশ নিজেও কাঁদতে থাকে। এদিকে এখানে ইরার থাকা ঠিক হবে না, সেই জন্য ও নিচে এসে কিছু একটা বানাতে থাকে। এই 1 ঘন্টা ধরে আকাশ ওর মায়ের সাথে কথা বলতে থাকে। এই 1 ঘন্টায় আকাশ কীভাবে লন্ডন এলো, কীভাবে ইরার সাথে সম্পর্ক হলো, সব কিছুই ওর মায়ের সাথে শেয়ার করতে থাকে। যেহেতু আপনারা আগেই সবটা জানেন, সেজন্য আমি নতুন করে আর কোনো কিছু জানানোর দরকার মনে করিনি। কিছুক্ষণ পরে ইরা নাস্তা বানিয়ে রুমে এসে দেখে কান্না করে ওনারা দুজনেরই অবস্থা খারাপ। আরে আন্টি, এত কান্না করলে কি চলবে বলুন? আকাশ, তুমি এত কান্না করলে আন্টি তো এমনিতেই কান্না করবে। তা এখন বলো, গহনাগুলো কেমন? সত্যি অনেক সুন্দর লাগছে মাকে। আম্মু, তুমি যাওয়ার সময় এই গহনাগুলো নিয়ে যেও। এইগুলি আমি নিয়ে গেলে তোর বাবা ভাই ওরা দেখলে তো অনেক কথা বলবে। বলবে আমি এই বয়সে এত টাকা খরচ করে কেন এগুলো কিনেছি। তাছাড়া তোর ভাবি দেখলে তো এগুলো নিয়েই যাবে। তাহলে এখন এইগুলো কি করব? আমি বরং ইরার কাছে এগুলো রেখে যাই। আমার কাছে রেখে দিলাম, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার করে আমার বাসায় আপনাকে আসতে হবে। কিন্তু এতে তোমার বাবা মা? আপনার ছেলের শ্বশুর বাড়িতে আসবেন, সেখানে কে কি বলবে? তাছাড়া বাবা মা একটু পরে আসবে, তখন ওনাদের সাথে কথা বললে সবটা বুঝতে পারবেন আমার বাবা মা আসলে কেমন। এদিকে আকাশ কল দিয়ে কাজে যায়, অন্যদিকে ইরা আর আকাশের মা নাস্তা করতে থাকে। 2টার পরে ইরার বাবা মা আসে। ইরার সাথে ওনাকে দেখে জিজ্ঞেস করে, ইরা উনি কে? ওনাকে তো চিনলাম না। আম্মু, উনি আমার হবু শাশুড়ি, আর শাশুড়ি আম্মা ওনারা আমার বাবা মা। এরপর বাকিটা ওনারা নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেয়। এরপর ওনারা কথা বলতে থাকে। সত্যি আমার ছেলে অনেক ভাগ্য করে ইরার মতো একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। আমরা আমাদের মেয়েকে কোনো অভাব বুঝতে দেইনি, সেজন্য ও যখন আকাশের কথা আমাকে বলল তখনই আমরা রাজি হয়ে গেছি।
কারণ টাকা পয়সার দিকে তাকিয়ে তো আমরা নিজেদের মেয়ের সুখ নষ্ট করতে দিতে পারি না। আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমি তাহলে এখন আসি। আরে দুপুরে একসাথে খেয়ে তারপর যাবেন। তাছাড়া বাসা তো চিনলেন, আপনার যখন ইচ্ছে হবে তখনই এসে দেখা করে যাবেন। আমি তো চাইলে ইরাকে ওই বাসায় পাঠাতে পারি, কিন্তু আপনার পরিবারে বাকিদের কথা শুনে। ওদের কি দোষ দিব বলেন? একটা বেকার ছেলে যখন পরিবারের টাকায় খাওয়া শুরু করে তখন পরিবারের বাকি লোকজন তো এরকম করবে। কিন্তু আমার পরিবার একটু বেশি করে ফেলেছে, সেজন্য আজকে 2 বছর ধরে আমি আমার ছেলের থেকে দূরে সরে যাচ্ছি। এখন চল আমরা খাওয়া শুরু করি। এদিকে এরা খেতে থাকে, অন্যদিকে আকাশের পরিবারের মধ্যে। কি ব্যাপার বাবা, মাকে সকাল থেকে দেখছি না? আমাকে বলল ওর কোনো বান্ধবীর বাসায় যাবে, ফিরতে লেট হবে। ওহো আচ্ছা, তাহলে আমরা খাবার খেয়ে নিই। উনি যদি এসে খেতে চায় তাহলে খেয়ে নিতে পারবে। আবির কখন আসবে? এই তো বাবা, বিকাল 5টায় আসবে। কোনো কিছু কি লাগবে? আমার প্রেশারের ওষুধগুলো লাগবে। আচ্ছা, আমি নিয়ে আসার জন্য বলবো। এইদিকে ঝামেলা শেষ, সাথে ইরার পরিবার থেকে আকাশের মাও কথা বলে বের হয়ে চলে আসে। বিকালবেলায় আকাশের মা বাসায় ফেরে, তবে ওনাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। কি ব্যাপার মা, আপনাকে হঠাৎ এত খুশি দেখাচ্ছে কেন? অনেকদিন পরে বান্ধবীর বাসায় গেলাম, ওর সাথে অনেক গল্প করলাম, সেজন্য খুশি তো লাগবেই। তা খাবার কি দিব? আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব, পরে কথা বলবো। ঠিক আছে মা। এদিকে বিকালে আবির ঔষধ নিয়ে বাসায় ফেরে। এই নাও মায়ের ওষুধ। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? তুমি বাবাকে বলে সম্পত্তি তোমার নামে করে নাও। বাবা কি তাতে রাজি হবে? রাজি কেন হবে না? তাছাড়া বাবা তো তোমার কথা শুনে, মাকে এই ব্যাপারে কোনোভাবে জানানো যাবে না। আচ্ছা, আমি তাহলে বাবার সাথে কথা বলে দেখব। যত তাড়াতাড়ি পারো করে নাও। বলাতে যায় না তোমার ভাই কোন দিক দিয়ে চলে আসে। আসলেও আকাশ তো 2 বছর ধরে গায়েব, কোথায় আছে কি করছে তা জানি না। আচ্ছা, তাহলে মা যখন বাসায় থাকবে না তখন বাবার সাথে এই ব্যাপারে কথা বলে দেখতে হবে। সেটাই করো। আবারও 5 দিন পরে আকাশের মা বাসার বাহিরে যাচ্ছে, সে সুযোগে আবির আর সাথী আসে। বৌমা কিছু বলবে কি? বাবা, আপনার ছেলে আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছে। কি কথা বলো? আচ্ছা বাবা, আকাশের তো 2 বছর ধরে কোনো খোঁজ নেই, বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। ও মারা গেলেও আমার কোনো কিছু যায় আসে না। যে ছেলে 2 বছর হয়ে গেল বাবা মা পরিবারের খোঁজ নেয় না, সেই ছেলের কথা আমি শুনতে চাই না। তোরা কি এই কথা বলার জন্য এসেছিস আমার কাছে? এর বাইরেও একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বল। বাবা, তোমার তো অনেক বয়স হচ্ছে, সেজন্য আমি বলছিলাম বাড়িটা কি আমার নামে লিখে দেওয়া যায় না? হঠাৎ বাড়ি কেন লিখে দিতে হবে? আমাদের পরে তুই তো এই বাড়ির মালিক হবি। কিন্তু পরবর্তীতে যদি আকাশ এসে দাবি করে তখন কি করব? ও যদি দাবি করে তাহলে তো ওকে সম্পত্তি তখন দিতে হবে। সেজন্য তুমি যদি আমার নামে করে দাও তাহলে তো ও আর ভাগ পাবে না। কথাটা ঠিক বলেছিস, তাহলে আমি উকিলের সাথে কথা বলে দেখি এই বিষয়টা নিয়ে। ঠিক আছে আব্বু, তুমি কথা বলে আমাকে জানিয়ে দিও, তবে মাকে এই ব্যাপারে জানায়ও না। ঠিক আছে, তুই তাহলে রুমে যা এখন। ঠিক আছে বাবা। এদিকে আবির আর সাথী তো অনেক খুশি, কেননা ওর বাবা মা ওর কথা মেনে নিয়েছে। এদিকে ওরা প্ল্যান করতে থাকে কি কি করবে না করবে। অন্যদিকে আকাশের মা ইরাদের বাসায় আসে, এসে ইরার পরিবারের সাথে কথা বলতে থাকে। কিছুদিন পরে আকাশের বাবা আসে উকিলের সাথে কথা বলার জন্য। কথা শেষ করে উনি কাগজ নিয়ে আবির আর সাথীর কাছে আসে। এই নে কাগজ, আমি পুরো বাড়ি তোর নামে লিখে দিয়েছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার নেই। তুই আমার ছেলে, তোর জন্য এতটুকু তো করতেই পারি আমি। আচ্ছা বাবা, এখন থেকে তাহলে এই বাড়ির মালিক আমি। পুরোপুরি তুই মালিক না। বাবা, পুরোপুরি মালিক না বলতে? আমি কাগজে কিছু শর্ত লিখেছি, যদি তোমরা এই শর্তগুলো কোনোটা ভঙ্গ করো তাহলে এই বাড়ি তোরা পাবি না। কিরকম শর্ত? তোরা নিজেরাই শর্তগুলো পড়ে নে। আবির সাথে শর্তগুলো পড়ে তো অবাক হয়, কেননা এইরকম যে শর্ত থাকতে পারে বা শর্ত লিখবে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। বাবা, এরকম অদ্ভুত শর্ত কেন? আমার বয়স তো কম হয়নি, তাছাড়া আমি অনেকে দেখেছি। অনেক পরিবারে বাবা মা তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে বাবা মা খোঁজ খবর ছেলেরা নিতে চায় না।
সেজন্য আমি উকিলের সাথে কথা বলে এরকম শর্ত দিয়েছি। কি যে বলেন না, আমরা কেন আপনাদের সাথে এরকমটা করতে যাব? বলা তো যায় না কখন মন কোন দিকে ঘুরে যায়। চিন্তা করবেন না, এরকম কোনো কিছুই হবে না। না হলেই ভালো। তোমরা তাহলে এসো। জি বাবা, আসছি। এদিকে আপনারা হয়তো ভাবছেন কি কি শর্ত দিয়েছে এই নিয়ে ভাবছেন, কিন্তু চিন্তা করবেন না, একটা সময় এই শর্তগুলোর ব্যাপারে আপনারা ঠিকই জানতে পারবেন। শুধু সময়ের অপেক্ষা করুন। এদিকে সাথে রুমে এসে, দেখেছো তোমার বাবা কত চালাক? কেন, কি হয়েছে? এতগুলো শর্ত দিয়ে দিল। এতে সমস্যা কি? আমরা এখন যেভাবে চলছি সেভাবে চলতে থাকবো, এতে করে তো ঝামেলা হবে না। আমি তা বলিনি। তাহলে কি বলতে চাইলি? বাবার পেনশন যা আছে তা দিয়ে তো আর 1 বছর উনি সংসার টানতে পারবে, কিন্তু 1 বছর পর যখন ওনার পেনশন শেষ হয়ে যাবে তখন তুমি মাসে এত টাকা কিভাবে দিবে, কি করে? তুমি ঠিক কি ভাবতেছো বলো তো? আমি ভেবেছিলাম উপরে কিছু রুম ভাড়া দিব, কিন্তু সেটাও তো হবে না। কে বলেছে হবে না? এখন তো 2টাই রুম বাকি আছে। তো ওই 2টা রুম যদি ভাড়া দিই আমরা, তাহলে তো সংসারের জন্য টাকা হয়ে যাবে। সেটাই করো, তাহলে আমরা ভাড়া দিয়ে যে টাকা পাবো সেটা দিয়ে জমিয়ে রাখবো, যা আমাদের একটা সময় অনেক কাজে দিবে। ঠিক আছে, সবে তো বাড়িটা লিখে দিল, কয়েকদিন যাক, তারপর না হয় বাকিটাও করে নেব। ঠিক আছে, চলো। এভাবে একটা মাস চলে যায়। আবির আর সাথী ওর বাবার কাছে আসে, তখন ওখানে ওর মাও ছিল। কি ব্যাপার, তোরা এখানে কেন? এসেছি বাবার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? বাবা, বলছিলাম কি, আমাদের উপরের ঘর তো 2টা রুম খালি আছে, আমরা যদি ওই 2টা রুম ভাড়া দিই তাহলে কিন্তু আমাদের সংসারে কিছু টাকা তো জমানো যাবে। এটা হতে পারে না। কেন হতে পারে না? আকাশের রুমে অন্য কেউ এসে থাকবে, তা আমি হতে দিব না। এই জন্য তোমাকে কিছু বলতে চাই না আমি। বাবা, তুমি কি বলো? আবির তো ঠিকই বলেছে। আকাশ যেখানে 2 বছর পার হয়ে গেল অথচ আসার কোনো নামই নেই, তার উপর সংসারে কোনো টাকা দেওয়ারও প্রয়োজন মনে করে না, সেখানে তো কোনো দরকার নেই ওর জন্য এভাবে রুম খালি করে রাখার। ও দ্বারা তো 2 টাকা রোজগার হয় না, সেখানে ওর জায়গায় যদি অন্য কেউ আসাতে কিছু টাকা পায় সেটাই তো অনেক ভালো। বাবাও আপনার কথা একমত, কিন্তু মা তো মনে হয় রাজি হবে না। আমার কথাই তো শেষ কথা। সে ওর মা রাজি হোক বা না হোক, আমার কোনো কিছু করার নেই। তোমরা যা খুশি করো, আমাকে এই নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে লোক দেখতে থাকি। তা ভাড়া কত চাইবো? 25,000 টাকা চাইবি। এর ভেতরে ফার্নিচার থেকে শুরু করে খাওয়ার জিনিস ছাড়া সব কিছুই ওরা ফ্রিতে পাবে। কেননা ওই খাটগুলো একটু কাজে তো লাগাতে পারবো। ঠিক আছে, আমি তাহলে সেভাবে কথা বলে নিব। এইদিকে আপনারা তো বুঝতেই পারলেন একটা বেকার ছেলের বাড়িতে কী রকম মূল্য থাকে। অবশ্য সব ছেলের এরকমই মূল্য হয় না, কিন্তু অনেক ছেলের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে। আবির কয়েকটা দিন খোঁজার পরে 4 জন লোককে পায়, যারা একই পরিবারের। এরপর কথাবার্তা বলে ওদের ওই বাসায় জায়গা করে দেয়। এভাবে আরও কয়েকটা মাস কেটে যায়। এদিকে আকাশেরও আসার সময় হয়ে আসে, সেজন্য ইরা, আমি আর 2-3 মাসের মধ্যে দেশে চলে আসতেছি। ওয়াও, এটা তো অনেক খুশির কথা। তা মা কি আসে এখানে? গত 3 মাস ধরে আসছে না। আমি কল দিয়েছিলাম, কিন্তু বলেছে তোমার ভাই ভাবি তোমাদের 2য় তলায় কাউকে ভাড়া দিয়েছে, এই নিয়ে উনি আসতে পারে না। আচ্ছা, সমস্যা নেই, আমি যখন চলে আসব তখন বাকিটা ও ঠিক করে নেব। ঠিক আছে, করে নিও। এদিকে রাতে আকাশের বাবার শরীর অনেকটা খারাপ হয়ে যায়। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখুন, ওনার অবস্থা তো অনেক খারাপ, অপারেশন করতে হবে। এতে মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। আপনারা তাহলে টাকার ব্যবস্থা করুন। এদিকে এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবে এই নিয়ে ওনারা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন আবির, এখন কি করব বল? বাড়িটা তো আর অর্ধেক বিক্রি করা যাবে না, নয়তো তাই করতাম, কিন্তু আমাদের কাছে তো সব মিলে 1 লক্ষ টাকার মতন হবে। তাহলে এখন হোগো, তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে নিব। তুমি এত টাকা এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করবে? সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। দেখো কি করা যায়। এদিকে হসপিটালে ভর্তি করানো হলো আকাশের বাবাকে। এরপর আকাশের মা আকাশকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি ইরাকে বলে দিয়েছি তুমি ইরার কাছ থেকে টাকা নিয়ে যাও।
ঠিক আছে, তাই করব। দুদিন পরে ইরার কাছ থেকে টাকা নিয়ে অপারেশন করার জন্য টাকা জমা দেয়। এদিকে অপারেশন করা শেষ হলে এখন আর কোনো ভয় নেই। আপনারা ওনাকে এখানে 10 দিনের মতো রাখতে হবে, তারপর ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার। এদিকে কোথা থেকে এতগুলো টাকা আসলো তা ওরা কেউই জানে না। কয়েকটা দিন পার হয়ে যায়। আকাশের বাবাও অনেকটা সুস্থতা অনুভব করে, সেজন্য ওনাকে বাসায় নিয়ে আসা হলো। এরপর ওনার দেখাশোনা করতে থাকে। এভাবে দিন যাচ্ছে। শুধু দলিলের শর্তগুলোর জন্য আবির ওর বাবা মার সেবা করে যাচ্ছে, নয়তো আরও আগে ওনাদের বের করে দিত রাতের বেলায়। তোমার বাবার এইভাবে সেবা আমি করতে পারবো না। আসতে বলো, বাবা শুনে যাবে। আচ্ছা, দলিলে ওই কথাগুলো আছে বলে তুমি 1 লক্ষ টাকা দিতে রাজি হলে? আরে আমি তো এই জন্যই বলেছি যেন বাবা কথাটা শুনে অনেক খুশি হয়। তাছাড়া অপারেশনে লেগেছে মাত্র 3 লাখের মতো। তাছাড়া ওষুধ আর হাসপাতালের খরচের জন্য তো আমি আছি। আমি 1 লাখের কথা বলে বাবার মন কিছুটা রেখেছি, উনি যেন কোনোভাবেই কিছু বুঝতে না পারে আমি লোভ দেখিয়েছি। সে ঘুরে ফিরে লাভ কি হলো বলো? কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা এতগুলো টাকা পেলো কি করে? আচ্ছা, ওনার বাবার বাড়ি থেকে তো নিয়ে আসিনি। এমনটাও তো হতে পারে, কিন্তু তাও 2 দিনে মামার এতগুলো টাকা কি করে ম্যানেজ করলো, আমি তো সেটাই ভাবছি। এখন তাহলে কি করবে ভাবছো? ভেবে তো ছিলাম অনেক কিছুই, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। কবে ওনারা দুনিয়া ছেড়ে চলে যাবে আর কবে আমরা মালিক হব? আবার তোমার ভাই না কোথা থেকে চলে আসে। এতগুলো বছর ধরে যখন আসেনি, তখন সামনে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ও আসলেও তো বাবা ওকে কোনোভাবে মেনে নেবে না। আচ্ছা, এখন ঘুমাও। এরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দিন যেতে থাকে। আকাশেরও আসার সময় হতে থাকে। এদিকে কাল আকাশ দেশে আসবে, সেজন্য আচ্ছা আবির, আমি এখন বের হব। তুমি এখন কোথায় যাবে মা? আমার কাজ আছে বান্ধবীর বাসায়। ফিরতে রাত হতে পারে বা আজকে নাও আসতে পারি। তোর বাবার খেয়াল রাখিস। ঠিক আছে। আকাশের মা বেরিয়ে পড়ে ইরার বাসায়। ওখানে আসার পরে ইরা আকাশের মাকেও ওই গহনাটা পরিয়ে দেয়। এরপর ইরার পরিবার আর আকাশের মা গাড়ি করে এয়ারপোর্টে এসে নামে। এদিকে আকাশ গেট দিয়ে বের হচ্ছে, তখন আকাশের মা দেখতে পায় ওই তো আমার ছেলে। এদিকে আকাশও ওনাদের দেখতে পায়। তারপর আকাশ দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা তুমি? কত বছর পর তোমাকে কাছে পেলাম। এতটা অভিমান করে চলে গিয়েছিলি তোর মাকে ছেড়ে? বাসায় তো দেখলে কিভাবে আমাকে কথা শোনাতো। চল এখন বাসায়। তা আমাকে জড়িয়ে ধরবেন না? তোমার তো দেখে একটু লজ্জা নেই। তোমার বাবা মার সামনে জড়িয়ে ধরবো নাকি? উফ, সরি, ভুলে গিয়েছি। হীরা, আমরা তাহলে এখন বের হই এখান থেকে। আকাশ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওনারা আমার বাবা মা, আর আব্বু আম্মু ও আকাশ তোমাদের একমাত্র মেয়ের হবু জামাই। তোর দেখি আসলেই লজ্জা শরম সব উঠে গেছে। চলো বাবা আমাদের সাথে। জি চলুন তাহলে। কিছু ঘন্টা পরে ওরা চলে আসে ইরাদের বাসায়। ওখানে এসে আকাশ ফ্রেশ হয়ে নেয়। এরপর বিকালে ওনারা ড্রয়িং রুমে বসে বাকি আলাপ করতে থাকে। সবটা আলাপ শেষ হলে আকাশ, আমাকে এখন বাসায় ফিরতে হবে। তা তুই কখন আসবি বাসায়? আমি 2-3 দিনের মধ্যেই আসবো। তবে একটা কথা। কি কথা? আমি কোথায় থেকে এসেছি, এতদিন কি করেছি, এইসব বাসায় কোনোভাবেই বলা যাবে না। এক কথায় আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনভাবেই যাব। কিন্তু কেন? আমি দেখতে চাই আমার কথা আজও কেউ ভাবে কিনা। তোমার মাথায় কি যে চলে তা বুঝাই মুশকিল। আচ্ছা, আমি একটা কথা বলি। তোদের বিয়েটা কিন্তু যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় দিয়ে দেওয়া দরকার। তাহলে তুমি আজকে দেখে যাওয়া কেন? কেননা কাল আমি আর ইরা বিয়ে করব। তারপর আমি ওকে নিয়ে ওই বাড়িতে যাব। তারপর দেখি কি হয়। আমি তাহলে কাজের ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, এক্ষুনি যাও। তোর কি আসলেই লজ্জা বলতে কিছু নেই? 5 বছর ধরে অপেক্ষা করতেছি, আর কত অপেক্ষা করব বলো? এই জন্যই তোমার লজ্জা নেই। তুমি চুপ করো তো। তা আমার জন্য কি কি আনলে? সব তো ব্যাগে, রাতে বের করে যার যার যেটা তাকে তো দিয়ে দিব। ঠিক আছে। রাতে আকাশ ব্যাগ বের করে প্রথমে ওর মায়ের জন্য একটা জায়নামাজ আর নামাজের বাকি উপকরণগুলো দেয়। ঠিক তেমনই ইরার বাবা মাকেও দেয়। এর বাহিরে আরও কিছু এনেছে, সেই সব কিছু দিয়ে দেয়। সবটা পেয়ে ওনারা অনেক খুশি হয়। তোর বাবার ভাই ভাবির জন্য কিছু এনেছিস? এটা বাবার জন্য, আর এইগুলো ভাই বাবের জন্য। শত হোক তারা তো আমার আপন। এগুলো যাওয়ার সময় নিয়ে যাব।
সবটা তো বুঝিয়ে দিলে, কিন্তু আমার জন্য কি কি এনেছো? তোমার জন্য তো আমি আছি। আমি যেখানে আছি সেখানে তোমার আর অন্য কিছু লাগবে কি? তুমি আমার সব কিছু, সেজন্য আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু তাও বৌমার জন্য কিছু আনতে পারতি। আরে আমি মজা করছি। ওর জন্য এই গহনাগুলো এনেছি, এইগুলো ও বিয়েতে পরবে। আর এর বাহিরে একটা লাল কালার শাড়ি, এর বাইরে বিয়েতে যা যা লাগে সবটা এনেছি। ওয়াও, এত সুন্দর গহনা! শত হোক আমার বউ বলে কথা। ও হ্যাঁ মা, তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি জিনিস? এই চেনটা তোমার জন্য এনেছি। এটার কি দরকার ছিল? এখন তো ইরার চেয়ে আমার গহনা বেশি হয়ে গেল। তাতে কি, তুমি আমার মা আর এরা হচ্ছে বউ। বউয়ের চেয়ে মায়ের অবদান অনেক বেশি। একদম ঠিক বলেছ। তাছাড়া এগুলো আপনার প্রাপ্য। এখন যেহেতু সবারটা দেওয়া শেষ, তাহলে চলো আমরা এখন যে যার রুমে ফিরে যাই। ঠিক আছে, যাও তাহলে। এদিকে রাতেই আকাশবাবু আর শাকিলকে দাওয়াত দেয়, এর সাথে ওই লোকটাকেও, যার কারণে আকাশ ও স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে। সকালে ওরা সবাই ঠিকভাবে চলে আসে। দুপুরের দিকে ইরা আর আকাশের বিয়েটা হয়ে যায়। এরপর খাবার খেতে থাকে। খাওয়া শেষ করার পরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। উনি মিস্টার শামসুর চৌধুরী। ওনার কারণেই আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার ছেলের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। এইভাবে বলবেন না। আপনার ছেলে যে আমার কারণে জীবনটাকে পরিবর্তন করতে পেরেছে, তেমনি ওর কারণেই আজকে আমি জীবিত আছি। সেখানে আমি ওর জন্য যা করেছি সেটা তো আমার জীবনের মূল্যের কাছে কিছুই না। তাছাড়া আকাশ আমাকে বের হতে হবে। তুমি বরং হ্যাপি লাইফ কাটাও, হেই দোয়াই করি। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার বিয়েতে আসার জন্য। এভাবে বলে লজ্জা দিও না। চলি তাহলে আমি। জি আসুন। এভাবে বিকাল হয়ে আসে। এদিকে আকাশের মা চলে যায়। অন্যদিকে বাবু আর শাকিল মোটামুটি বাসর ঘর সাজিয়ে নেয়। ততক্ষণে রাত 8টা বাজে। ওরা বাহিরে এসে বন্ধু, আমাদের পাওনাটা বুঝিয়ে দেয়, আমরা চলে যাই। আজ রাতটা থেকে যেতে পারতি। না রে বন্ধু, চলে যাব। এরপর আকাশ টাকা দিয়ে দিল আর ওরাও যে যার বাসায় চলে গেল। রাতে পরিবারের সবাই একসাথে খেয়ে নিল। তারপর ইরা আকাশ রুমে চলে আসে। রুমে এসে ইরা আকাশের পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখনই আকাশ ইরাকে ধরে ওপরে ওঠায়, সাথে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ওই কি বললি তুই? আমি তোর মা হই? সরি, মুখ ফসকে বেরিয়ে গেল। আসলে প্রথম বিয়ে তো, সেজন্য রিহার্সেল নেই। তার মানে কি আরও কয়েকটা বিয়ে করার প্ল্যান আছে কি তোমার? একটা করে যে শিক্ষা হয়ে যাবে তা আমি ঠিকই বুঝতে পেরেছি। বিড়বিড় করে কি ভাবতেছো? ভাবছি তোমার মতো তো আর কাউকে আমি পাবো না, সেখানে বিয়ে আর করতেও হবে না। এই তো ভালো ছেলের মতো কথা বললে। এখন যাও, লাইট অফ করো। অন্ধকারে দেখবো কি করে? কিছু যেন না দেখো, সেজন্যই তো বন্ধ করতে বলেছি। শুধু ডিম লাইটটা জ্বালিয়ে রাখো, বেশি অন্ধকারে ভয় করে। এখন তো আমি চলে এসেছি, ভয় করলে আমি তো আছি। কথা কম বলে কাজের কাজটা করো। এখন আবার কি কাজ করব? বুঝলাম না, সব কিছুই কি আমাকে বলে দিতে হবে? তুমি চোখ বন্ধ করো। ইরা চোখ বন্ধ করলে আকাশ হঠাৎ করে ইরাকে কোলে তুলে নেয়। এতে ইরা তো বেশি অবাক হয়ে যায়, তাও কিচ্ছু বলেনি। কেননা আকাশ এখন স্বামী, সেজন্য ইরা চুপ করে আছে। তাছাড়া ইরা নিজেও চায় আকাশ ওকে ওর সবটা দিয়ে ভালোবাসুক। এরপর ইরাকে নিয়ে বিছানায় আসে। তারপর 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 কি হয়েছে তা আপনাদের জানতে হবে না, কেননা সব কিছু জানতে হয় না। সকালে ইরা গোসল করে, নিচে নামে নাস্তা বানানোর জন্য। এদিকে আকাশ ঘুমাচ্ছে। ইরাকে নিচে দেখে, তুই কেন নিচে নেমে এলি? তোমাকে সাহায্য করতে। আমার সাথে তো ওরা আছে। তাতে কি হয়েছে? তাছাড়া এখন 9টা বাজে, ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই খেতে চাইবে, সেজন্য চলে এলাম। তবে আজকে ওর জন্য আমি নাস্তা বানাবো। ঠিক আছে। এদিকে ইরা নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে আকাশ রুমে নেই। এই দিক ওই দিক খুঁজেও পাচ্ছে না। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। তুমি এখানে কেন এলে? গান গাইতে এলাম। এটা কি গান গাওয়ার জায়গা? সবে যখন বোঝো তখন বোকার মতো জিজ্ঞেস করো কেন? আচ্ছা, আমি টাওয়াল ফেলে এসেছি, আমার টাওয়ালটা দাও। কোথায় রেখেছো? বিছানার উপরে আছে। তুমি বের হয়ে এসে নিয়ে যাও, আমি পরবো না দিতে। কি? আমি এরকম অবস্থা বের হব? হবে।
তুমি দিলে সমস্যা কি? আমি টিভিতে অনেক দেখেছি। কি দেখছো তুমি? ছেলেটা টাওয়াল নেওয়ার নাম করে বইয়ের হাত ধরে ভিতরে টেনে নেয়। দেখো, আমি এমনিতে গোসল করেছি, নতুন করে এখন গোসল করার আমার কোনো ইচ্ছে নেই। সেজন্য ভালো হবে তুমি বের হয়ে টাওয়ালটা নাও। বাহ, তুমি দেখি সবই জানো, বুঝো। সেটাই। যদি গোসল না করতাম তাহলে আসতাম, কিন্তু আমি গোসল করেছি। এখন আবার যদি গোসল করি মা কিভাবে বলো তো? আচ্ছা, আমি বের হলাম, তুমি চোখে হাত দাও। ঠিক আছে, দিলাম। ইরা হাত দেয়। এদিকে আকাশ শুকিয়ে দিয়ে দেখতে থাকে এরা সত্যিই হাত দিয়েছে কিনা। যখন দেখলো হাত দিয়েছে তখন বের হয়, কিন্তু ইরা ততক্ষণে চোখ থেকে হাত সরিয়ে নেয়। ওয়াও, তোমার এত সুন্দর বডি, আগে তো দেখিনি। রাতেই না দেখলে? আরে ডিম লাইটের আলোতে কি আর সবটা দেখা যায়? সত্যি তোমার বিন্দুমাত্র লজ্জা বলতে কিচ্ছু নেই। 5 বছর রিলেশন করে বিয়ে করেছি, কি লজ্জা পাওয়ার জন্য? তাও অবশ্য ঠিক। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, একসাথে নাস্তা করব। 5 মিনিট সময় দাও আমাকে। 5 মিনিটে আকাশ তৈরি তো হয়ে নেয়। এরপর ওরা দুজনেই খেতে বসে। তখন ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ওরা দুজনেই নিচে নামে। তখন ইরা ওর বাবা মাকে জানায় ওরা আজকে আকাশের বাসায় যাবে। এটা শুনে, কি বলিস, আজকে যাবি? বিয়ের পর তো শ্বশুর বাড়িতে যাওয়াটা দরকার, সেজন্য যাই, একবার ঘুরে আসি, দেখি না কি হয়। ওনারা যদি তোকে খারাপ কোনো কথা বলে? ওনারা খারাপ কথা বলবে তা আমি জানি। যেখানে আকাশকে অনেক অনেক কথা শোনাতো, সেখানে আমাকে কেন বাদ দিবে বলো? তবে আমাকে সবটা সহ্য করতে হবে, কেননা ওনারা তো সবটা জানে না, কিভাবে কি হয়েছে না হয়েছে এইগুলো তো বলতে হবে ওনাদের, নয়তো ওনারা জানবে কি করে? তবে আকাশের বর্তমান অবস্থা সম্পর্কে ওনাদের জানতে দিব না। এটাই ভালো হবে, দেখি ওনারা কীরকম রিয়েক্ট করে। চলো তাহলে। গিফটের প্যাকেট তো নিবে? ও হ্যাঁ, আমি নিয়ে আসতেছি তাহলে। একটু পরে ইরা নিচে নেমে আসে। তারপর ওরা দুজনে গাড়িতে না উঠে একটা সিএনজি করে আসে আকাশের বাসায়। দারোয়ান আকাশকে দেখে চিনতে পারে, সেজন্য দরজা খুলে দেয়। ভেতরে এসে, ভিতরে তোমাকে বাবা বাই বাবি অনেক কথাই বলবে, তুমি ওদের কথায় কিছু মনে করো না। ওনারা আমাকে অনেক কথাই বলবে, তা আমি জানি, সেজন্য চিন্তা করো না, আমি কিছুই মনে করব না। তাহলে চলো এখন ভিতরে যাই। ঠিক আছে, চলো তাহলে। ওরা দুজনে এসে ড্রয়িং রুমে বসে থাকে। এদিকে সকাল 10টার পরে আকাশের ভাবি রান্না করার জন্য উঠে যখন নিচে আসে, তখন একটা ছেলে আর মেয়েকে দেখে উনি বরাবর অবাক হয়। কে এখানে এসেছে এত সকাল সকাল? এদিকে ড্রয়িং রুম থেকে কোনো শব্দ নেই, সেজন্য সাথী এবার ভিতরে চলে আসে। এসে উনি আকাশকে দেখে অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় আকাশের সাথে কোনো মেয়েকে দেখে। সেজন্য সাথী ওপরে এসে আবির আর আবিরের বাবা মা দুজনকেই ডেকে নিয়ে আসে নিচে। ওনারা কিছুক্ষণ পরে নিচে নামে। এসে ওনারা আকাশকে দেখে, তুই এখানে, তাও এতগুলো বছর পরে, সাথে এই মেয়েটা কে? বাবা, ও আমার স্ত্রী। এরকম কথা শুনে ওনারা এত বেশি অবাক হয় যা বলার বাহিরে। আকাশ, তোর কি মাথা ঠিক আছে বলতো? একে তুই 3 বছর ধরে বাড়িতে নেই, তার উপর সংসারে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কোনো তো জানার চেষ্টা করিসনি। এখন কোন আক্কেলে বউ নিয়ে বাড়িতে উঠছিস? আমি এই বাড়িতে থাকার জন্য আসিনি। তাহলে কেন এসেছিস? নতুন বিয়ে করেছি, সেজন্য বউকে দেখানোর জন্য নিয়ে এসেছি তোমাদের কাছে। তাছাড়া তোমাদের থেকে এই বাড়িতে থাকতে দেবে এটা আমি আশাও রাখি না। আশা যখন নাই রেখেছিস, তাহলে এখানে কেন আসলি? বলেছিলাম না আমি মারা গেছি নাকি বেঁচে আছি, তা তো তোমরা কখনো জানার চেষ্টাও করোনি। তাছাড়া করবে কেন? আমার মতো একটা অকর্মার ডেকে বাড়িতে রাখতে তোমাদের টাকা থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যাবে। শুধু এসেছি ইরাকে নিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্বামীর পরিবারকে সব মেয়েরাই দেখতে চায়, এটা এর ব্যতিক্রম কিছু না। ইরা, ওনাদের সালাম করো। ওনারা আমার বাবা মা, আর উনি আমার বড় ভাই আর ওনার স্ত্রী। ইরা ওনাদের এক এক করে সালাম দেয়। সালাম দেওয়া হলে, ওর নাম ইরা চৌধুরী, ও আমার স্ত্রী। প্রথমবার যখন ওকে নিয়ে এই বাসায় এসেছি, কালী হাতে তো আসতে পারি না, সেজন্য তোমাদের জন্য আমি কিছু এনেছি। এরপর ইরার হাত দিয়েই আকাশের বাবা মাকে গিফটগুলো দেয়। তারপর আবিরার সাথীর কাছে দেয়। সাথে গিফট বের করে একটা নেকলেস আর কানের দুল দেখতে পায়। এটা কি স্বর্ণের? হ্যাঁ, এটা স্বর্ণের। তা গিফট কি পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আকাশ, তুই হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পেলি? তুই কি কোনো ধরনের আলাদিনের চেরাক পেয়েছিস? হঠাৎ এই প্রশ্ন কেন?
প্রশ্ন তো উঠবেই যে ছেলে 3 বছর পরে বাড়িতে ফিরে, তাও বউ নিয়ে, আবার সাথে করে লক্ষ টাকার গিফট নিয়ে আসে। তার কাছে এই প্রশ্নটা করাই যায়। ভাবি, গিফট যদি পছন্দ না হয় তাহলে ফেরত দিতে পারো, আর ভাইয়া তোমার পছন্দ না হলে ফেরত দিয়ে দিতে পারো। কে বলেছে আমার পছন্দ হয়নি? আমার অনেক পছন্দ হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে এটা। তা আকাশ, এতগুলো টাকা কোথায় পেলে? আর এতগুলো বছর তুমি কোথায় ছিলে? আমি আসলে 3 বছর ধরে লন্ডনে ছিলাম, 2 দিন আগে দেশে ফিরেছি। তারপর ওকে বিয়ে করে পরের দিনই তোমাদের সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। কি বলছিস ভাই? আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল লন্ডনে যাওয়ার। তুই যখন যাবি আমাকে সাথে করে নিয়ে যাস। তার হচ্ছে না। কেন বলতো? লন্ডনে যেতে হলে 10 লক্ষ টাকা লাগবে, সেটা দিতে পারবে কি? তুই আমার ছোট ভাই হয়ে আমার কাছে যদি এইভাবে টাকা চেয়েছিস, এতে তোমার লজ্জা হচ্ছে। আকাশ, তোমার ভাই তো ঠিকই বলছে, এতগুলো টাকা দেবে কি করে? বাহ, আজকে তোমাদের লজ্জা হচ্ছে তাই না? অথচ 3 বছর আগে সামান্য 10,000 টাকার জন্য আপনারা আমাকে এখান থেকে বের করে দিয়েছিলেন। কথাগুলো কি এত তাড়াতাড়ি ভুলে গেলে ভাইয়া? পুরনো কথা আর মনে করে লজ্জা দিস না ভাই। আমিও সেই কথাই বলি। তোমাদের রুমে আমরা কিছু লোককে ভাড়া দিয়েছিলাম। 1 মাস পর আমরা ওদেরকে বের করে দিব। তখন তোমরা থেকে যেও আমাদের সাথে। আমরা তো থাকতে আসিনি। তাহলে কেন এসেছো? আসলে ভাবি, বিয়ের পর প্রতিটা মেয়েই তো চায় শ্বশুর শাশুড়ির কাছে থাকতে, ননদ যা এদের সাথে দিন কাটাতে। সেজন্য প্রথমবার যখন আসবো, খালি হাতে কিভাবে আসবো বলেন? সেজন্য আপনাদের জন্য গিফট নিয়ে এসেছি। নতুন বউ বলে কথা, খালি হাতে তো আর আসতে পারি না। আরে এভাবে বলো না, তোমরা বসো, আমি তোমাদের নাস্তা বানিয়ে দিচ্ছি। তা লাগবে না। কেন লাগবে না? যে বাড়ি থেকে আমার হাজবেন্ড 3 বছর আগে না খেয়ে বেরিয়ে এসেছিল, 3 বছর পর ফিরে এসে সেই বাসায় খাবার কিভাবে খায় বলুন তো? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আকাশ লন্ডন থেকে ফিরে এসেছে, তার উপর আপনাদের এত কিছু দিয়েছে। সত্যি কথা বলতে, আপনারা আকাশকে দেখে নয়, উল্টো ওর সফলতা দেখে আজকে ওর সাথে ভালো করে কথা বলতেছেন। যদি আজকে ওর এইগুলো নিয়ে না আসতো, শুধু আমাকে নিয়ে আসতো, তাহলে আমি শিওর আপনারা আমাদের খেতে বলা দূরের কথা, আমরা যে এসেছি এটা দেখেই আপনারা কথাও বলতেন না। ভাগ্যের কি পরিহাস দেখুন। একটা সময়ে যার কাছে টাকা ছিল না বলে ওকে মানুষ বলে মনে করেননি আপনারা, আজকে ওর এত কিছু দেখে পরিবারের ছেলে হিসেবে মেনে নিচ্ছেন। আপনারা আসলে একটা আজব প্রকৃতির লোক। আরে তুমি এইভাবে বলছো কেন? ও যদি খালি হাতে আসতো, তা ওকে আমরা এই বাসায় রেখে দিতাম, তাই না আবির? ঠিক বলেছো। তখনই আকাশের বাবা বলে ওঠে, তাহলে তোমরা এখন কি চাও? তেমন কিছুই না, তোমাদের দোয়া পেলেই হবে। তাছাড়া আমি একটা নতুন বিজনেস শুরু করব, সেজন্য তোমাদের জানাতে এসেছি। জানানো শেষ, এখন তাহলে আমি চলি। ইরা, চলো তাহলে। হ্যাঁ চলো। ওরা বেরিয়ে আসে। এদিকে আবির আর সাথী এখনও চুপ করে আছে, কোনো কথা বলছে না। তাছাড়া কথা বলবে কি করে? ওরা তো এখনও শকড হয়ে আছে। কিছুক্ষণ পরে ওরা রুমে চলে আসে, এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তোমার ভাই এই 3 বছরে এত টাকা কামাই করলো? আমিও সেটাই দেখছি। তোমাকে প্রায় 2 লক্ষ টাকার গয়না দিল, আমাকেও 1.5 লাখ টাকার মোবাইল দিল, মা বাবা ওনাদের প্রায় 3 লক্ষ টাকার মতন গিফট দিল। তার চেয়ে বড় কথা হলো, আকাশের বউ কিন্তু অনেক সুন্দর। তার সাথে ও যে শাড়ি গয়নাগুলো পরে এসেছে, আমার তো মনে হয় সবগুলোর কিছু দাম 6 লক্ষ তো হবেই। আমিও তো তাই খেয়াল করছি। 3 বছরে ও ঠিক কত টাকা রোজগার করেছে যে এত দামি দামি গিফট দিল আমাদেরকে? আমি বলি কি, তুমি বরং আকাশের সাথে কথা বলা শুরু করে দাও, তাহলে তোমাকেও ওর নতুন কাজে রেখে দিতে পারে। ও হ্যাঁ, আকাশ তো বলেছে একটা নতুন ব্যবসা করব। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি কি করা যায়। যাই দেখার তাড়াতাড়ি করে দেখে নিও। সেটাই করব। এদের কথা তো শেষ হয়। অন্যদিকে আবিরের বাবা মা রুমে বসে আছে। আকাশের কথাগুলো শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে ওনার। আকাশের বউটা অনেক সুন্দর, তাই না? তার সাথে কত সুন্দর কথাবার্তা, কিন্তু তোমার ছেলে এতগুলো বছর পরে দেশে এসেছে, অথচ তুমি একটি বারও ওর সাথে কথা বলনি কেন? আকাশের সাথে আমার 1 বছর আগে থেকে যোগাযোগ হয়েছে। কিন্তু সেটা কিভাবে? এরপর আকাশের বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে অবাক হয়। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে কেন বলনি? তুমিও কি আবিরের মতো শুরু করে দিলে? 3 বছর আগে এতগুলো দিন ধরে কত অপমান তোমরা 3 জনে মিলে করেছো, সেসব কথা কি ভুলে গেছো তুমি?
সেসব তো পুরনো কথা। তোমার কাছে পুরনো হতে পারে, তবে একটা কথা মনে রেখো, আল্লাহ কখন কাকে কোন দিক দিয়ে বড়লোক বানিয়ে দেয় তা সে নিজেও বুঝতে পারে না। সবচেয়ে বড় কথা হলো, তোমার অপারেশনও কিন্তু আকাশের দেওয়ায় টাকায় হয়েছে। কি বলছো তুমি? তুমি তাহলে আকাশের থেকে টাকা নিয়েছো? এছাড়া কি করব বলো? তুমি তো জানো আমার পরিবারের এত টাকা দিতেও পারবে না কখনো। আমি যখন আকাশকে জানাই, ও একবারের জন্য ভাবেনি তুমি ওর সাথে কি কি ব্যবহার করেছো। শুধু বাবার অপারেশনের জন্য টাকা লাগবে এটা শুনেই তো ছেলেটা টাকা পাঠিয়ে দিয়েছে। আজকে ছেলেটা সফল হয়েছে বলে তোমরা সবাই ওকে নিয়ে কথা বলছো, কিন্তু আজকে যদি ও শুধু বউ নিয়ে ফিরে আসতো তাহলে কিন্তু আজকে এত কিছু হতো না। এভাবে বলে আমাকে আর অপরাধী করে দিও না। আকাশ কোথায় থাকে তা তো তুমি জানো। জানি তো। কেন, কি করবে তুমি জেনে? ওর সাথে একবার দেখা করে আসবো। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানিয়ে দিব। আচ্ছা, তাই করিও। এদিকে ইরা আকাশ দুজনেই বাসায় ফিরে আসে। তখন ইরার বাবা মা দুজনেই ছিল। তোমরা চলে এলে যে? আর বলো না বাবা, ওর ভাই ভাবি এত লোভী যা বলার বাহিরে। জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমারও কম খারাপ লাগতেছে না যখন তোমাকে ওনারা খেতে দিত না, তুমি আমার সাথে দেখা করার পরে ওইগুলো বলে কান্না করতে। আমি কিন্তু সেই দিনগুলো আজও ভুলে যাইনি। যা হয়েছে তা তো সব কিছু অতীত। বর্তমানে কি করা যায় তা নিয়ে ভাবতে হবে। তাছাড়া ওনারা ওনাদের নিয়ে ভাবতে থাকুক। যদি সাহায্য চায় তাহলে আমি সাহায্য করব। এর বাইরে নিজে থেকে সাহায্য করাটা বোকামি হবে। ওনাটা তোমার পরিবার, তুমি যা ভালো মনে করো। এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলবো না। আমাদের শুধু একটাই বলার, একটাই চাওয়া, আমাদের মেয়ে যেন কষ্ট না পায়। চিন্তা করবেন না বাবা, আমি যতদিন বেঁচে আছি ততদিন ওর চোখে আমি কখনো পানি আসতে দেব না। অনেক সাধনার পরে আমি ওকে পেয়েছি। এত সহজে কি ওকে আমি হারাতে দিব নাকি? তা বলছিলাম বাবা, আপনার বিজনেস যদি আরও বড় করি তাহলে কেমন হয়? মোটামুটি অনেক ভালোই হয়, কিন্তু তুমি আমার বিজনেসে টাকা দিলে লোকে কি বলবে? আমি ধরুন 30 লক্ষ টাকা আপনার বিজনেসে দিলাম, এতে করে আমরা দুজন মিলে না হয় বিজনেসটা শুরু করলাম। দুজন লাগবে না, আমি পুরো বিজনেস তোমার আর ইরার নামে লিখে দেব। তোমাকে আমি 2-3 মাস সাথে রাখবো, এতে করে তুমি শিখে যেতে পারবে। এরপর আমি বাসায় বরাবরই রেস্ট করার জন্য থেকে যাব। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এদিকে সবগুলো টাকা আকাশ ওর শ্বশুরের বিজনেসে দেয়। কেননা আকাশ যদি নতুন করে বিজনেস শুরু করে তাহলে ওর একটা আবার ওর শ্বশুরের একটা, সব মিলিয়ে ঝামেলায় পড়তে হবে। সেজন্য একটাকেই নতুন করে তৈরি করা আর কি। 2 দিন পরে আকাশের বাবা মা আসে, কিন্তু বাসায় শুধু ইরার মা ছিল। ইরা, আকাশ আর রফিক চৌধুরী ওনারা অফিসে এসেছে, কেননা ইরার বাবা সব কিছু ওদের নামে লিখে দেয় সেই জন্য। এদিকে সন্ধ্যা হয়ে আসাতে আকাশের বাবা মা চলে যায়। সব কাজ শেষ করে ওনারা রাত 10টায় বাসায় ফেরে। তখন ইরার আম্মু ওনাদের আকাশের বাবা মা আসার ব্যাপারটা বলে। এদিকে দেখতে দেখতে 3টা মাস কেটে যায়। আকাশ ইরার বাবার সাথে থেকে ব্যবসা শিখে নেয়, সেজন্য উনি এখন সব সময় বাসাতেই থাকে। কয়েকটা দিন পরে, বাবা, আকাশ তো শুনলাম ব্যবসা দিয়েছে। তুমি আকাশকে বলো আমাকে যেন ওর কোনো কোম্পানিতে একটা কাজ দেয়। বলে দেখুন একবার, আবির তো এখন কাজও নেই। আকাশের সাথে আমারও তেমন একটা যোগাযোগ নেই। কাল আমরা ওর কাছে যাব। ঠিক আছে বাবা। পরের দিন পরিবারের সবাই মিলে আসে আকাশের কাছে, কিন্তু আকাশ ততক্ষণে অফিসে চলে গেছে। বাসায় ইরা আর ওর বাবা মা ছিল। ওনারা আসাতে ইরা ওনাদের গেস্ট রুমে বসতে দেয়, তারপর নাস্তা এনে দেয়। শত হোক ওনারা ইরা শ্বশুর শাশুড়ি বলে কথা। একটু পরে ইরা ওর বাবা মাকে ডেকে দেয়। ওনারা নিচে এসে কথা বলতে থাকে। আপনাদের সব কথাই আমি শুনেছি। দেখুন, আমার যা কিছু আছে সব কিছুই আমার মেয়ে আর আকাশের নামে লিখে দিয়েছি। তাছাড়া ব্যবসায় এখন আকাশ দেখাশোনা করে। ওকে আমি আসতে বলতেছি, ও এসে বাকি কথা বলে নেবে। ইরা, তুই বরং আকাশকে আসতে বল। ঠিক আছে, ততক্ষণ তোমরা কথা বলতে থাকো, কেননা ওর আসতে মোটামুটি 30 মিনিট তো লাগবেই। এদিকে ইরা আকাশকে আসার জন্য বলে। 30 মিনিট পরে আকাশ ওনাদের দেখে অবাক হয়, কেননা এরা আকাশকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। ওনাদের দেখে, তুমি এখানে কেন? এসেছি তোর সাথে কিছু কথা বলতে। বলো কি কথা?
আবিরের চাকরি নেই, তাই আমি বলছিলাম কি, তুই যদি ওকে তোর কোম্পানিতে একটা চাকরি দিস তাহলে ওর অনেক উপকার হয়। ইরা, তুমি কি বলো? আমি আমার কি বলবো? কোম্পানির অর্ধেক মালিক তো তুমিও আছো। তা আমি জানি, তাছাড়া আমি তো কাগজে কলমে মালিক আছি। এর বাইরে সবটা তো তুমি দেখাশোনা করো, সেজন্য তুমি যা ডিসিশন নেবে এতে আমার কোনো আপত্তি নেই। নাই আমার বাবা মায়ের আছে, সেজন্য তুমি যা ভালো মনে করো। ঠিক আছে, আমার কোম্পানিতে আমি তাহলে চাকরি দিলাম, কাল থেকে তাহলে চলে আসিও। অনেক উপকার করলি ভাই আমার। আমি বলছিলাম কি, তুই বৌমাকে নিয়ে আমাদের বাসায় ফিরে আয়। না বাবা, আমি এখানেই ভালো আছি। তাছাড়া এই বাড়িতে আমার তেমন কিছুই নেই, নাই পরিচয় আছে নাই বাড়ি আছে। কেননা বাড়িতে তুমি এমনিতেই ভাইয়ার নাম লিখে দিয়েছো। তাছাড়া ওই বাড়িতে ভাইয়া থাকুক। তুই কি করে জানলি? মা বলেছে আমাকে। এবার মা কি করে জানলো তা আমি জানি না। সে যাক গিয়ে, তোমরা চাইলে আজকে থেকে যেতে পারো। আমরা ওই রকম পরিস্থিতি নিয়ে আসিনি, তাছাড়া বাসার ভাড়াটি আছে, আমরা না থাকলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। এদিকে ওনারা চলে যেতে চাইবে, তখনই এরা ওনাদের দাঁড়াতে বলে। কিছু বলবে? একটা কথা বলার ছিল। কি কথা? কথাটায় খারাপ কিছু মনে করবেন না, তাও বলতেছি আপনাদের। একটা সময় যে ছেলে চাকরি নেই বলে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন, তার ভাগ্য কিন্তু আজকে আপনাদের সেই ছেলের কাছেই ফিরে এনেছে চাকরির জন্য। তাহলে দেখেন তো কখন কার ভাগ্য আল্লাহ কীভাবে লিখে রেখেছে, তা একমাত্র উনিই জানেন। একটা সময় বেকার ছিল বলে আপনারা অনেক অপমান করতেন, আজকে সে ছেলে সফল হয়ে দেখিয়েছে। সেজন্য কোনো বেকার ছেলেকে এইভাবে আর কেউ অবহেলা করবেন না। কথাটা বলেই সবার চোখে পানি এসে যায় এবং যে যার মতো করে বের হয়ে যায়। আর এখানেই শেষ হলো একজন বেকার ছেলের আত্মকাহিনী।